ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। স্বাগত আপনাকে স্টুডিওতে। আপনাকে দিয়ে শুরু করে আমাদের আরেকজন অতিথি হয়তো পৌঁছে যাবেন খুব শিগগিরই। আমরা যেতেই নিয়ে আজকে শুরুটা করতে চাই। আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদরের একটা ব্রিফিং হয়েছে, সেখানে জানেন সেখানে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ডে তারা সায় দেবে না, সম্পৃক্ত হবে না, এরকম কথাই জানানো হয়েছে। এটিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এটিকে ওই যে সাম্প্রতিক করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে দেয়া এইসব প্রসঙ্গে কোনো কথা উল্লেখ করার জন্য বলেছেন কিনা আমি জানি না। প্রশ্নটা তো তাই ছিল। প্রশ্ন করা হয়েছিল যে করিডোর দেবে কিনা, যেটা ডক্টর ইউনূসের সরকার দীর্ঘদিন থেকে কথা বলছিল। করিডোর নেওয়া নিয়ে একবার বলছে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আরেকবার বলে হয়নি এখনো কিছু, আবার বলেছে আমরা করিডোর না, এটা আসলে মানবিক লেন। মানে এই তো ধূম্রজাল সৃষ্টি হয়েছে সবার মধ্যে। আসলে করিডোর নামে কি হতে যাচ্ছে? আবার এটাও বিরোধী দল বা অন্যান্য পক্ষ থেকে অভিযোগ আসছে যে এটা আসলে জাতিসংঘের মাধ্যমে যে আমেরিকান উপস্থিতি এখানে বাড়ানো জাতিসংঘের নাম দিয়ে, এবং জাতিসংঘের এটা কেন এত জরুরি হয়ে গেছে, ওইখানে খাদ্য সহায়তা কি ওইভাবে অভাব দেখা দিয়েছে কিনা, যদি দেখা দেয় তাহলে অন্য কোন মাধ্যমে যেতে পারে। জাতিসংঘ এরকম করিডোরের নামে যেখানে যেখানে গিয়েছে সেখানে সংঘাত সৃষ্টি হয়েছে। নানা দিক থেকে বিশ্লেষণ করে সবাই বলছে যে এটা বাংলাদেশের জন্য একটা সংঘাতপূর্ণ বিষয়ে নাক গলানো হবে। বিশেষ করে সেখানে যেহেতু এটা সরকার বিরোধী পক্ষ ওইখানে সক্রিয় আছে, তো এই ধরনের সক্রিয় গোষ্ঠী যখন থাকে সেখানে তাদেরকে যদি কোনো সহায়তা হয় তাহলে সেটা যে সরকার আছে তাদের সেই সরকারের সাথে সম্পর্কে অবনতি ঘটতে পারে, এবং সেটা তারা আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী। তাছাড়া তাদের প্রায় 12 লক্ষ নাগরিক আমাদের এখানে রয়ে গেছে। ওই 12 লক্ষ নাগরিক আমরা যদি এই সহায়তা তাদেরকে দিতে যাই, ওই 12 লক্ষ নাগরিকের কি হবে? 12 লক্ষ নাগরিক যে ফেরত যাবে সেই নিশ্চয়তা কোথায়? বিশেষ করে এই আরাকান আর্মি যখন ওইখানে অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে, সেখানে প্রায় 1,20,000 আবার নতুন করে এসেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে এটা নিয়ে যখন রাজনীতিতে বিরাট আলোচনা, যখন নতুন আমাদের নিরাপত্তা উপদেষ্টা এটা নিয়ে আরও বাড়াবাড়ি করছিলেন, একবার একদিন এক কথা, সেই প্রেক্ষিতে সেনা প্রধান যে অফিসারদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে নো করিডোর, আমরা এমন কিছু করব না। আজকে সেটা আবার যখন জিজ্ঞেস করা হয়েছে করিডোর প্রশ্নে, সেই প্রতিধ্বনিতে এসেছে যে আমরা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সায় দেব না। তার মানে হচ্ছে যে সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার তো সম্ভাবনা রয়ে গেছে, আমি যেগুলো আপনাকে বললাম সেই প্রেক্ষাপটে। তো আমি মনে করি যে এটা ক্লিয়ার কাট আলোচনা। সেই আলোচনা ওইখানে আরও এটাও বলা হয়েছে যে পাবলিক পারসেপশন হচ্ছে যে সেনাবাহিনীর সাথে সরকারের অনেক দূরত্ব তৈরি হয়েছে। তাদের দৃষ্টিতে বলছে না, এরকম কোনো দূরত্ব তৈরি হয় নাই, আমরা পরস্পর সহযোগিতামূলকভাবে কাজ করে যাচ্ছি, এবং সহযোগিতামূলকভাবে যে কাজ করে যাচ্ছে তারাও একটা ফিরিস্তিও দিয়েছে। তারা বলেছে যে প্রায় আপনার গত 1 মাসে 2,000 লোককে গ্রেপ্তার করছে, এবং 14,266 জনকে গ্রেপ্তার করা হয়েছে গত 9 মাসে, এবং মাদকের সঙ্গে জড়িত প্রায় 4,500 লোককে গ্রেপ্তার করছে, 400 জনকে আপনার জড়িত প্রায় 4,500, মানে এটা কি বলবো, প্রায় 5,000 লোককে তারা গ্রেপ্তার করেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মব কালচার নিয়ে তারা একেবারেই আপনার নো জানিয়ে দিয়েছে, এটা আর চলতে দেওয়া যায় না। এবং মবের একটা হিসাবও দিল তারা, যে দীর্ঘ 9 মাসে এই কতটা নৈরাজ্য চলছে দেশের মধ্যে, এটা দেখলে বোঝা যায়। প্রায় 150 আপনার ব্যক্তিকে হত্যা করা হয়েছে, মানে বিনা কারণে, বিনা অজুহাতে। অজুহাত মানে এটা তৈরি করা আর কি, তৈরি করা অজুহাত। হয়তো তার বিচার হতেও পারে, আদালতে বিচার হবে, সেই সুযোগ না দিয়ে এভাবে মানে প্রশ্ন আসতে পারে কিনা যে তারা তো মাঠে আছে, 9 মাস ধরে মাঠে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এখন আর মানে কঠোর হবেন, কিন্তু এতদিন কঠোর হননি কেন এসব মবের বিরুদ্ধে? এই প্রশ্ন তো আসতে পারে যে আপনারা তো মাঠে আছেন। না, হননি সেটাও তো ঠিক না।
আমি মনে করি যে সরকার এখানে উদাসীনতা দেখাচ্ছে। সরকারের প্যাট্রোনাইজ করা যে সমস্ত গোষ্ঠীগুলা সক্রিয় আছে রাজনীতিতে মাঠে, বিশেষ করে খোলাখুলি বললে আপনার এনসিপি অ্যান্ড আদার্স, না সমন্বয়ক নাম ধরে যারা ছিল, তাদের অনেকগুলো মব অ্যাক্টিভিটিস তো সরকারের সায় আছে। সরকার তো কখনো বলে নাই যে এটা করো না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে এই আপনার ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর করা। ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর তো সরকারের স্পন্সর্ড মনে হয়, কারণ আপনার ওই ঘটনা ঘটার মানে ২৪ ঘন্টার মতো হয়ে গেছে, তারপরে এসে বিবৃতি দেয় যে দুঃখজনক, কিন্তু বিবৃতির পরেও কিন্তু ভাঙছিল এবং কে কারা করছে তার কোনো ইয়ে নাই, আজ পর্যন্ত তার কোনো বিচারই হয়নি। এবং সরকার যে গোষ্ঠীকে আমি বলছিলাম এনসিপির লোকজন, আমি বিশ্বাস করি না তারা সবাই এটা সমর্থন করে, কিন্তু যেই উস্কানি বাইরে থেকে যারা দিয়েছে, নানা মঞ্চ সাজিয়ে জুলাই নাম দিয়ে মৌলবাদের একদম মুখোশ পরে কিংবা উগ্র আচরণ করে যে সমস্ত লোকগুলো এগুলো ভেঙেছিল, আপনি দেখেছেন, এগুলো ফুটেজ তো আছেই। তো সেখানে কিন্তু এই সরকারের লোকেরাও কিন্তু ইয়ে দিয়েছিল, মানে সায় দিয়েছিল। যেমন সরকারের একজন উপদেষ্টা যিনি এখন আছেন, এই যে আসিফ মাহমুদ, উনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন উৎসব চলবে। তার মানে কি, তারা বলছে যে আমরা নাই, কিন্তু সরকারের একজন ব্যক্তি হচ্ছে উৎসব করছে। তো এই দিক থেকে এবং বাইরে কিছু ইউটিউবার এটাকে উস্কানি দিয়েছে। তো সরকার কি দেখছে না এটা কারা করছে? আমি মনে করি যে সরকারের, এবং ওই যে কথাটা প্রসঙ্গে এতগুলো কথা বলছি যে আপনি বলছেন যে সেনাবাহিনী এতদিন কিছু করে নাই কেন, সেনাবাহিনী তো ওই দিন ওইখানে উপস্থিত ছিল। আপনি যদি মনে করেন সেনাবাহিনী যদি সেদিন অ্যাকশন নিত, তাহলে কতজন লোককে মারতে হতো? তার মানে হচ্ছে যে আপনি সেনাবাহিনীর প্রয়োজন যদি ভোট করতেন, আপনি রাষ্ট্র যদি প্রয়োজন মনে করতো যে এটা প্রিভেন্ট করতে হবে, তাহলে সেনাবাহিনী অবশ্যই করতো। সে কে মারা গেল সেটা তো তারা তখন আর দেখার বিষয় ছিল না। রাষ্ট্রের তরফ থেকে এটাকে যেহেতু উৎসাহ দেওয়া হয়েছে এটা ভাঙচুরের জন্য, সেই জন্য সেনাবাহিনী সেভাবে উৎসাহী হয় না, এবং সেনাবাহিনীকে ওইখানে কিছু অপমানও করা হয়েছে, তারা ফেরত গেছে। সো সেনাবাহিনীর উপস্থিত ছিল না এটা আমরা একেবারেই বলতে পারি না। সেনাবাহিনীর কিছু ব্যর্থতা তো অবশ্যই আছে। সেই ব্যর্থতা আমি মনে করি যে ৫ই অগাস্টের পর থেকে যেখানে যত বেশি সংসদ ভবন হামলা করা, গণভবন ভাঙচুর এবং আদার্স, সারা দেশে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর এবং অনেকের বাড়ি লুটপাট, এগুলো সেনাবাহিনী ইচ্ছে করলে প্রিভেন্ট করতে পারতো, এবং সেটা কেন করে না আমি জানি না। কিংবা তারা হয়তো মানে ভেবেছে যে লোকজনের যে ক্ষোভ সেটা একটা প্রশমিত হোক, এটার একটা সাইকোলজি আছে। কোন ইচ্ছায় তারা এটা করেছে আমি জানি না, বাট ইতিহাস যদি তৈরি করা হয় তাহলে সেনাবাহিনীর এখানে দায় ওই ২-৩ দিনের অ্যানার্কির জন্য সেনাবাহিনীকে দায়ী করা যাবে, কারণ তারা ইচ্ছে করলে সেটা হয়তো কমাতে পারতেন। এভাবে এই অ্যানার্কিটা আমাদের হতো না। যেগুলো হয়েছে সে তো আমাদের জাতীয় ক্ষতি, তাই না? আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, যেটা করেছে সব কিছু তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমরা রাগ ক্ষোভ প্রশমন করার জন্য আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে তো কিছু করতে পারি না। যখন সেটা করা হয় তখন তো মানুষের দুঃখ লাগে না? এই জিনিস এই তৈরি করতে তো আমাদেরই টাকা লেগেছে। সো আমরা যদি কোনো কিছু না চাই, মনে করেন আমরা বঙ্গবন্ধুর একটা মূর্তি ওইখানে আছে কেন, আমরা এটা থাকবে না, সেটাও রাষ্ট্রীয় উদ্যোগে সরিয়ে ফেললে হয়। কিন্তু মব গিয়ে কেন এগুলো করবে? সেটা তো মানে কোনো সভ্য দেশের কালচারের মধ্যে পড়ে না। কিন্তু এই যে এই সাম্প্রতিক ঘটনা, মানে যেটা হচ্ছে সেনাবাহিনী যে অফিসারদের উদ্দেশ্যে কথা বললেন সেনা প্রধান, সেটা কিন্তু কোনো আইএসপিআর থেকে বলা হয়নি বা কোনো ব্রিফিংও করা হয়নি। এক ধরনের সূত্র ধরে সংবাদ মাধ্যমগুলো একটা খবর করেছে, এবং সেখানে একটা কথা সেনাপ্রধান নাকি উল্লেখ করেছেন। আমি বলছি নাকি, যে 18 মাসের মধ্যে নির্বাচন, এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া যেতে পারে, হতেই পারে, উচিত বলেছেন, উচিত। সে জায়গাটায় এটার আবার এক ধরনের কাউন্টারও কিছু কিছু রাজনৈতিক দল দিয়েছে যে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে সেনাবাহিনী কেন কথা বলবে। তো সেইটাকে আপনি মানে সরকারের সঙ্গে এক ধরনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া কিনা আপনার কিছু মনে হয়? আমার মনে হচ্ছে ওই বক্তব্যটা যেহেতু উনি প্রেস কনফারেন্সে দেন নাই, উনি কোনো পাবলিক র্যালিতে দেন নাই, ইনহাউস কথা বলেছেন, ইনহাউস উনি অফিসারদের সঙ্গে কথা বলেছেন। এখন
এটারও কুতর্ক আসছে, তাহলে এটা বাইরে আসলো কেমনে? সাংবাদিক তার সূত্র থেকে পেতে পারে না? সাংবাদিক কি কোনো কালে বলবে তার সূত্র কোথা থেকে দিল, কিভাবে দিল? সাংবাদিকের মধ্যে কি সূত্র ওই অফিসার থাকতে পারে না? তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তারা দিয়েছে। এখন সূত্র কেন দেয়, এটা তো সাংবাদিকতা যারা করে তারা জানতে হবে। সূত্র তার ইন্টারেস্টে দেয়, অনেক সময় সূত্র আমার পিড়াপিড়িতে দেয়, দুইটাই হতে পারে। রাষ্ট্রীয় এবং দেশের স্বার্থেই দেয়, যে কোনো স্বার্থে হোক এই খবরগুলো বেরিয়ে আসছে। এই আশাতে এমন কি হয়েছে, কারণ সেটা যেই বক্তব্যগুলো ওইখানে এসছে সেগুলো তো সংবিধানের মধ্যে থেকে করা হয়েছে। যেমন বলা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান কি রাজনীতি নির্বাচনে তারা পারে কিনা, উনি তো পারেন। কারণ হচ্ছে যে উনি নতুন বলেন নাই, এটা তো উনি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বহু মাস আগে বলেছিলেন যে আমরা 1.5 বছরের মধ্যে 18 মাস মানে 1.5 বছরের মধ্যে ইলেকশন হবে। তো তার মধ্যে তো এটা ছিল, তখনও তো বলেছিল, এটা নতুন করে তো বলেন নাই। দ্বিতীয়ত উনি এই যে সেনাবাহিনীকে আপনি একেবারে ব্যারাকে রাখতে চাচ্ছেন, একেবারে তারা মুখে ট্যাপ দিয়ে বসে থাকবে, তো সেই সেনাবাহিনী তো একটা রাজনৈতিক পরিবর্তনে প্রধান ভূমিকা রেখেছে। এই যে নিষিদ্ধ রাজনৈতিক দল জামাতে ইসলামী সহ, তখন নিষিদ্ধ, এখন তো হয়তো তাদের নিষেধাজ্ঞা উঠেছে, হ্যাঁ। তো সেই সহ আপনার প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, তো সেটা কি রাজনীতি ছিল না? এবং সেনাপ্রধান কি ওই বৈঠকে ছিলেন না যেখানে উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে? কারা কারা উপদেষ্টা হবে এগুলো নিয়ে কি বার্গেনিং হয় নাই এবং এখানে কি শর্ট আউট হয় নাই? তো তাহলে উনি রাজনীতিতে ছিলেন না কখন? এখন বলেন যাচ্ছে ঠিক আছে, তখন একটা বিশেষ পরিস্থিতিতে আপনারা এসেছিলেন, এখনও কেন সেটা জরুরি হলো? এখন তো নাও হতে পারে। তো না হলে ঠিক আছে, এখন তো রাজনীতি হয় নাই, এখনও তো উনি বলেন নাই যে এমন কিছু দিতেই হবে। উনি অভিপ্রায় ব্যক্ত করেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত, দেন আমাদের যে নতুন সরকার আসবে সেটা পরবর্তী সালে আসা উচিত। সেই প্রেক্ষাপট কেন সেটাও তো ওনার ব্যাখ্যা করেছেন। দেশে যে মবের যে কালচার শুরু হয়ে গেছে, দেশের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে, এত কিছু কেন হচ্ছে? কারণ হচ্ছে যে একটা নির্বাচিত সরকার নাই। নির্বাচিত সরকারের যে কমিটমেন্ট থাকে, তার যে জনগণের কাছে যেতে হয়, তার তো ভোট চাইতে হয়। নির্বাচিত সরকারের তো সেটা থাকে না। এবং নির্বাচিত সরকারের কালচার কি সেটা তো আমরা গত 2 টার্মে দেখেছি, তাই না? এবং সেটাকে আমরা প্রতিহত করে নতুন একটা সরকার আনলাম। তার মানে কি এই সরকারের তাহলে প্রধান দায়িত্ব কি? প্রধান দায়িত্ব নির্বাচন দেওয়া। এবং সরকার বলছে যে আমার দায়িত্ব শুধু নির্বাচন দেওয়া না, আমার দায়িত্ব সংস্কার এবং আরেকটা কি বলে বিচার করা। দ্যাটস গুড, সংস্কার করেন, বিচারও করেন, সেটাতে কেউ না করছে না। বলছে সংস্কার এবং বিচার দুটো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আপনি 300 মামলা দিয়েছেন, 300 মামলার রেজাল্ট হতে কতদিন লাগতে পারে, তাই না? 9 মাসে তো এখনো অভিযোগপত্র জমা দেওয়া গেল না এখন পর্যন্ত। একটা মাত্র হয়েছে, তাও প্রধান আসামি হচ্ছে হাবিবুর রহমান, সাবেক ডিএমপি কমিশনার। তার মানে না, হয়তো হয়ে যাবে 2-1 মাসের মধ্যে। কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে এত দীর্ঘ প্রক্রিয়ায় তাহলে আপনি ততদিন পর্যন্ত ক্ষমতার ভোগ করবেন? দেশের মানুষের কোনো কাছে কোনো জবাবদিহিতা নাই। আজকে কি হচ্ছে না হচ্ছে সংসদ নাই, জবাবদিহিতার কোনো স্কোপ মানুষ জানে না। ইভেন প্রধান উপদেষ্টা একটা সংবাদ সম্মেলন পর্যন্ত করেন না। তো তার মানে মানুষ জানবে কোথা থেকে? উপদেষ্টারা মাঝে মাঝে এসে বক্তৃতা দেন, সেগুলোই কি সব কিছু? কিংবা ওনার যে প্রেস টিম যেগুলো বলে এগুলোই কি সব? এর বাইরে কি কিছু নাই? তো তার মানে হচ্ছে যে আমাদের একটা নির্বাচন খুবই জরুরিভাবে দরকার। এবং সেনাপ্রধানের যে বিষয়টা নিয়ে আরও তর্ক হচ্ছে সেটা হচ্ছে উনি বলেছেন যে করিডোর এবং বন্দর এই ধরনের মেজর ডিসিশন যেগুলো থাকবে সেগুলো নির্বাচিত সরকার নেবে। এবং তিনি শুধু এটুকু বলেন নাই, উনি এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এই সরকার আলোচনা করবে, মেজর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। তো তার মানে উনি কি কখনো দাবি করেছেন সেনাবাহিনীকে জানাইতে হবে, তারপরে আমরা কি করব না করব সেটা প্রথমে আমাদেরকে জানাই তারপর ঠিক করবেন, কিংবা আমরা করব? তা তো না, কিছুই তো না। তাহলে অহেতুক যে সেনাবাহিনীকে দায়ী করা এবং সেনাপ্রধানের বিরুদ্ধে একের পর এক দেশের বাইরে থেকে অপপ্রচার যে চালানো হচ্ছে সেই ব্যাপারে রাষ্ট্র নিশ্চুপ থাকা, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই। শুধু সেনাপ্রধান নয়, তার উপর স্কেলের অন্তত 10-20 জন
অফিসারকে নিয়ে নোংরা ভাষায় আক্রমণ করা হয়। তো সরকার সেখানে কোনো পদক্ষেপ নিয়েছে? সরকারের চুনোপুটি এক আমলার বিরুদ্ধে কিছু হলেও তো সেখানে মামলা হয়, হেন হয়, তেন হয়, কিংবা সতর্ক করে। সরকারের তরফ থেকে কি আপনি দেখেছেন এই ধরনের কর্মকাণ্ডে কিছু করতে? তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে সরকার চাচ্ছে যে একটা ইনস্টিটিউশনকে যেভাবে আন্ডারমাইন করা হচ্ছে সেক্ষেত্রে সরকারের সায় আছে। আপনি বলবেন যে এটা তো কথা সত্য না, কিন্তু কার্যক্রমে তো আমাদের তাই মনে হচ্ছে, তাই না? আসলে তো সরকার চায় সেটাও না, কিন্তু সরকার যখন অ্যাকশন নিচ্ছে না তখন জনগণ তো এটা বুঝতে পারে যে সরকারের সায় আছে। এবং এর মধ্যে আরও প্রচার হয়েছে যে সেনা প্রধানকে সরাতে চায় এবং সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনছে উনি বিদেশি রাষ্ট্রের পরামর্শে চলছেন এবং সেই ইউটিউবাররা তাকে বিদেশি সেনা ভারতীয় এজেন্ট হিসাবে প্রচার করছে। এবং আমাদের উপদেষ্টা পরিষদ যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতিতে আবার বলছে, সেই বিবৃতিতে আবার বলছে যে ভারতে বিদেশি শক্তি প্লাস আওয়ামী লীগ, পতিত সরকার, এই দুইটার মধ্যে পারছে না। এই সঙ্গে আবার সেনাপ্রধানকে যোগ করছে। তার মানে তিনটা যদি একসঙ্গে হয়, একই সুরে কথা বলছে, তার মানে যে সমস্ত ভিউ ব্যবসায়ী ইউটিউবাররা যে ভাষায় কথা বলে, সরকারের প্রেস বিজ্ঞপ্তি, সরকারের যে উপদেষ্টা পরিষদের যে বিবৃতি, সেটা সুললিত ভাষায় একই কথা। তো তাহলে এত কিছুর পরে তার মানে হচ্ছে যে আমরা সেনা যে সদস্যরা আজকে যদিও বলেছে যে আমাদের কোনো দূরত্ব নেই, বাট মানুষ এটা কতটুকু বিশ্বাস করবে আমি জানি না। দূরত্বের একটা বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আপনার সঙ্গে আবারও যুক্ত হচ্ছে আলোচনা। দর্শক আপনারা থাকবেন, আপনারা আছেন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবারও স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং এই মুহূর্তে যুক্ত হলেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। দুজনকে স্বাগত জানাই। রওনাক হোসেনকে দিয়ে শুরু করি। এবার সরকারের একটা অভিযোগ হচ্ছে, মানে যে কারণে পদত্যাগের একটা কথা উঠলো, যে নানা প্রতিবন্ধকতার কারণে তিনি পদত্যাগ করতে চান, কাজ চালাতে পারছেন না। এনবিআরের বিক্ষোভ, সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ করছে, ইশরাক হোসেনের মেয়র নিয়ে বিক্ষোভ চলমান এখনো পর্যন্ত। আমার জানতে চাওয়া যে এই বিক্ষোভগুলোর পেছনে সরকারের তো হাত আছে কিনা আমি জানি না, কারণ হঠাৎ করে অধ্যাদেশ জারি করা, এনবিআর 2 ভাগ করে দেয়া, মেয়র হিসেবে ইশরাককে আদালত রায় দেওয়ার পরেও শপথ না পড়ানো, নিজেরাই তৈরি করে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে তো কেমন হয়? আমি তো বলবো যে এই 3টা ঘটনার কথা না, শুরু থেকে এই প্রতিবন্ধকতা তো তারাই তৈরি করেছেন। ওনারা বলেছেন যে 17 বছর এরা কেউ কথা বলতে পারে নাই, সবাই আসো কথা বলো। এবং সেটা প্রথম রেজাল্ট হলো যে গ্রাম পুলিশের কারণে প্রফেসর ইউনূস, মানে প্রধান উপদেষ্টা, উনি ডিপ্লোম্যাটদের সাথে দেখা করতে 2 ঘন্টা লেট হয়েছে তার। তো ওনারা ইনভাইট করেছেন। দুটো ব্যাপার, একটা ব্যাপার হচ্ছে ওনারা এই জিনিসগুলো ইনভাইট করেছেন এবং এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে কোনোটাই আমরা মানে স্বীকারও করতে পারি না, অস্বীকারও করতে পারি না। কারণ আপনি যে কথাটা বললেন যে এটা সরকারই করাচ্ছে কিনা বা সরকারের ভেতর থেকে ইন্ধন যোগানো হচ্ছে কিনা, ইন্ধনের কথা বলছি না আমি, এমন কোনো ডিসিশন নিচ্ছে যার ফলে আন্দোলনটা বেগবান হচ্ছে। আমি সে কথাটাই বলছি যে সরকার কেন এই মুহূর্তে, তাদের সবচেয়ে বড় কথা হলো এই সরকারের বুঝতে হবে যে এরা দাবি দেওয়া সরকার না, এরা হলো অন্তর্বর্তীকালীন সরকার। তার সাথে তাদের দুটো আলাদা দায়িত্ব যোগ হয়েছে, একটা হলো সংস্কার, একটা হলো বিচার। তো বিচার সংস্কার তার নিজস্ব গতিতে চলবে, কোনো ব্যাপার নাই, আর সংস্কারের কোনো শেষ নাই। এখন বাকি থাকলো নির্বাচন। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকারের হাতে দেশ না দেওয়া হবে ততদিন পর্যন্ত এই অরাজকতা ইত্যাদি চলবে। একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে এটা চলবে, এটাকে থামানোর কোনো সুযোগ নাই। আর ওই যেটা বললেন আপনি, আমিও মনে করি যদি তারা যদি এগুলো করে মানে অ্যাটেনশন ডাইভার্ট করতে চায়, ডিসাইডেড জিনিস ইশরাক রায় দিয়েছে, চিটাগাংয়ে তার মানে নমুনা আছে, তাহলে কেন ইশরাককে দেওয়া হচ্ছে না? এইটা তো ইচ্ছা করে, মনে হচ্ছে যে ইচ্ছা করে এইভাবে মানে বিভিন্ন জায়গায় আন্দোলন ইত্যাদি ঝামেলাটাকে গড়ানো। এই ঝামেলা গড়ানোর যে ফলটা হচ্ছে সেটা হচ্ছে কি, পুলিশকে তো মানে কেউ কোনো মানুষই মনে করে না এখন। পথে ঘাটে ছাত্ররা এরা যে মানে শাহবাগের মোড়ে
যে ভাষায় একজন ছাত্রী বা সকল ছাত্রী বলবো আমি, কারণ কোনো ছাত্রীর মুখ থেকে এই ভাষায় বেরোতে পারে না, সে যেভাবে গালিগালাজ করছে চারিদিকে পাত্তাই দিচ্ছে না। তো এইটা যদি চলতে থাকে তাহলে তো আপনার আইন শৃঙ্খলা থেকে শুরু করে কিছুই থাকবে না, সব কিছু অ্যাবলিশ হয়ে যাবে। তো আমরা তো সে পথেই যাচ্ছি। না, এখন তো বলা হচ্ছে যে সংস্কারের অংশ যে সচিবালয়ের সরকারি চাকরিবিধি আইন পরিবর্তন, এনবিআর 2 ভাগ করা, এবং এই সংস্কারগুলোর যদি বাধা হয় তাহলে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজকে হুঁশিয়ারি দিয়েছেন যে আপনাদেরকে আমার দরকার হলে জনগণকে সাথে নিয়ে পরিবর্তন করে নেব, নতুন লোক দেব। হ্যাঁ, নতুন লোক দিবেন, খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু হাসনাত আবদুল্লাহকে বুঝতে হবে যে এটা 5ই অগাস্ট 2024 না। এখন উনি ডাকলে পরে কজন জনগণ ওনার পেছনে যাবে সেটা দেখতে হবে। এবং এই যে উপদেষ্টা সমন্বয়ক, তাদের প্রতি যে মানুষের মানে কি বলবো যে অ্যাটিটিউড যেটা চেঞ্জ হয়েছে, যে ধিক্কার এসে গেছে মানুষের ভেতরে, এটাকে বুঝতে হবে। 9টা মাস চলে গেছে, কোন সংস্কারটা হয়েছে, বিচারের কি অগ্রগতি হয়েছে? চাইলে তো এই সমস্ত ক্ষেত্রে তো এগুলো সামারি ট্রায়াল হবে, মানে দ্রুত বিচার হবে। আপনি যদি সে একই স্টাইলে 20 বছর ধরে বিচার চালাতে চান আর সেই 20 বছর আপনি ক্ষমতার গদিতে বসে থাকবেন, এটা হবে না। আর এটার কারণে যেভাবে সারা দেশের যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনি দেখেন পথে ঘাটে কোথাও কারো কোনো মানে নিরাপত্তা নাই। এই যে প্রতিদিন, আজকেও কিন্তু প্রচণ্ড জ্যাম, আমি নিজেও জ্যামের শিকার। তো এই যে ট্রাফিক জ্যাম হচ্ছে, এগুলো সব কিছু কিন্তু একই কারণে। এই অরাজকতা দূর করাতে হলে নির্বাচিত সরকার লাগবেই, এর কোনো বিকল্প নেই। জি, আনিস আলম সেটা মানে প্রথম পর্বে বারবারই এই কথাটা বলেছেন যে আসলে সব কাজগুলো, যে কাজগুলো এই সরকার করার চেষ্টা করছে সেগুলো নির্বাচিত সরকারের কাজ। সেই জায়গাটায় আনিস আলমগীর ওই যে একটা হুঁশিয়ারি কথা বলছিলাম যে সচিবালয়ের কর্মচারীদের যারা আন্দোলন করছে তাদের প্রতি একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হাসনাত আবদুল্লাহ দিয়েছেন। 5ই অগাস্টের তুলনা করে বলা হচ্ছে যে শেখ হাসিনার সময় তো আপনারা কোনো কথা বলেন নাই, এখন এত এগুলো আসলে এই হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি, এগুলো এখন কাহাতক? আমি জানি না হাসনাত আবদুল্লাহ কোন ইয়েতে, এটা কি বলবো, এখতিয়ার বলে এই ধরনের হুঁশিয়ারি দিতে পারে। ওকে, সে যদি পাবলিক হিসাবে দেয় ওকে। আবার রাজনৈতিক নেতা হিসাবে যদি দেয় তাহলে অন্য রাজনৈতিক নেতাগুলো অন্যরা কি আবার এদের পক্ষে আছে নাকি না বিপক্ষে আছে, জানি না। এটাতে হাসনাত আবদুল্লাহর আমি রেফারেন্স নিয়ে কথা বলতে চাই না, সেটা তার ইন্ডিভিজুয়াল সে দিতেই পারে। বা তার দলগতভাবে তো দিছে কিনা, এটা কি দলগত না তার নিজের, তার ব্যক্তিগত? হ্যাঁ, ব্যক্তিগতভাবে উনি যদি চালাতে চান চালালেন। আর আমি পার্সোনালি মনে করি যে সরকার যে অধ্যাদেশ যেটা জারি করেছে 2015-25, এটা 18 সালে যে অধ্যাদেশ ছিল সেটা সংশোধনী করেছে, এটাতে মহা কিছু অন্যায় করে নাই। কারণ আপনি নিজের ইচ্ছা মতো অফিসে আসবেন, নিজের ইচ্ছা মতো অ্যানার্কি তৈরি করবেন, আপনার অন্য দাবি আদায়ের নামে অন্য কেউ অফিস করতে চাইলে তাকে অফিস করতে দেবেন না। তো এগুলো তো সরকার প্রিভেন্ট করতে পারে এবং সেই জন্য আপনাকে সাজা দিতেই পারে। আপনি সরকারি কর্মচারী, আপনি 18 লক্ষ সরকারি কর্মচারী আছে, যে যার মতো মনের সুখে আসবেন আর করবেন, সেটা তো হয় না। সব কিছুতে একটা শৃঙ্খলা দরকার আছে। আমি সরকারের এই স্টেপকে সাপোর্ট করি যে অবশ্যই একটা নীতিমালার মধ্যে দিয়ে তাদেরকে যদি প্রণয়ন করে তাদেরকে সেটা মানতে হবে। তারা কোন জায়গায় তাদের অসুবিধা হচ্ছে সেটা নিয়ে কথা বলতে পারে। আজকে শুনলাম যে আসিফ নজরুলের সাথে তাদের কথা বলার কথা ছিল, কেন হয়নি আমি সেটা জানি না, সময় দেন নাই, সময় ছিল না, যেটাই হোক। তো আমি মনে করি যে এখানে তো সুযোগ আছে, তারা আপিল করার সুযোগ আছে, 30 দিনের মধ্যে আপিল করতে পারেন। তারপরে চাকরিচ্যুতিও বলছে না, বলছে যে আপনার একটু পদ অবনতি করবে, মানে যেগুলো আনরুলি থাকে। তো এগুলো তো সরকারি চাকরিতে থাকবেই ভাই। আপনি সরকারি চাকরি করবেন আবার নিজের বিধি অনুযায়ী চলবেন, সেটা তো হয় না। কোথায় গণ্ডগোল আছে, সেই জন্য আপনারা একসঙ্গে বসেন, কথা বলেন, মানুষকে কষ্ট দিয়েন না। মানুষকে কষ্ট দেওয়ার মধ্যেই সবাই আছেন। আপনারা কর্মবিরতিতে যাচ্ছে, আজকে বলছে যে শুধু ঢাকা শহরে হবে না, সারা দেশে হবে, এবং এটা কর্মচারীরা শুধু থাকবে না, কর্মচারী কর্মকর্তা জোট পোরাম করে করবেন। দেশটা কি আপনাদের মানে মানে বাপের তালুক যে আপনারা যা ইচ্ছা তা করবেন? সবাই তো তাই করছে, সবাই তাই করছে, ওনারা করতেছে। এনবিআরও আন্দোলন করছে, আন্দোলনে 3টা দাবি পূরণ হয়েছে, একটা হয় না, এই জন্য তারা তাকে অসহযোগিতার ঘোষণা দিয়েছে আজকে থেকে।
এটাই তো এই 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 সবগুলো শেষ হয়ে যেত যদি একটা নির্বাচিত সরকার থাকতো। রণক ভাই খুবই স্পেসিফিক বলেছেন এবং রাইটলি বলেছেন, সরকার এগুলোকে ওয়েলকাম করেছে। সরকারের দায়িত্ব ছিল নির্বাচন করা, আর ওনারা বাড়তি দায়িত্ব নিয়েছেন সংস্কার আর বিচার করেন। কিন্তু আপনি যে প্রাইম ডিউটি সেটা নিয়ে এত তালবাহানা করছেন কেন? সেটা ডিসেম্বরে দিতে চাচ্ছে, সেটা দিতে চাচ্ছেন না। আমি এই জায়গাটায় আবার আলোচনা আসবো, আর একটা বিরতি নিয়ে আসি। শুধু এই নির্বাচন কেন দেরি হচ্ছে, কেন এটা নিয়ে তালবাহানা করা হচ্ছে, আলোচনায় আসতে চাই। দর্শক আপনারা থাকবেন। ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিচ্ছি আরও একটা বিরতি পরে আবারও স্বাগত ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আনিস আলমগীর এবং কাজী রওনাক হোসেন। আনিস আলমগীর দিয়ে শুরু করি। আমি কথা আটকে দিয়েছিলাম, এই যে নির্বাচন নিয়ে টালবাহানা কেন? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। তালবাহানা হয়তো এই জন্যই, হয়তো কারো কারো খাইর জমেছে অতিরিক্ত দিন থাকার জন্য, কিন্তু নির্বাচন যে খুব অপরিহার্য হয়ে গেছে। কারণ যে এই কথাটা আমরা আগেই বলছিলাম যে নির্বাচিত সরকার না থাকার কারণে এই ধরনের এনার্কিগুলো তৈরি হচ্ছে। এবং সরকারের শুরুতে যেটা মানে প্রিভেন্ট না করার একটা কারণ হয়েছে। কারণ সরকারের তো উচিত ছিল না যারাই রাজপথে নামবে তাদের সবার দাবি দাওয়া নিয়ে ওনার কাছে গেলে উনি এটা পূরণ করে দেবেন। সরকারের প্রথমেই বলা উচিত ছিল, আমার প্রাইম ডিউটি হচ্ছে এটা নির্বাচন, আমার প্রাইম ডিউটি হচ্ছে সংস্কার করে দেওয়া এবং বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া। কিন্তু সরকার সব কিছুতে নাক গলাচ্ছে, সব কিছুতে রাস্তায় নামিয়ে দিয়েছে লোকজনকে। দাবি তো আদায় হচ্ছে, তাদের কথা শুনছে। সরকার যদি বলতো দিস নট মাই ডিউটি, এটা নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তারা করবে, তাহলে কিন্তু এত কিছু আর হতো না, এত কোনো যন্ত্রণা হতো না। সংস্কারগুলো কি কি সেটা বলে দেন। ইভেন এই যে আজকে যেটা অর্ডিন্যান্স যেটা করলেন সেটাও সংস্কারে ফেলে রাখতেন, তারা করতো। বা আপনি করলেও তাদের সাথে বসে করেন। এখন তো মনে হচ্ছে যে যেহেতু আপনি আসেন, আপনাকে কিলাইয়া তাহলে এটা করা যায়, আদায় করে নেওয়া যায় না, বাতিল করা যায়। আচ্ছা, বাতিল করা যায় আপনার এটাতে বাতিল করার জন্য আন্দোলন করছে। সো যখন একটা নির্বাচিত সরকার থাকে, সে তার কমিটমেন্টে দেখে, সে তখন তার পক্ষে বিপক্ষের কথা চিন্তা করে এবং রান কি করে করবে, সরকার কিভাবে রান করতে হবে সেটা তার চিন্তায় থাকে। তো সেটা ভালো কাজও করে, কিছু জনতুষ্টির কাজও করে, দুইটাই হতে পারে। এবং জনতুষ্টি যদি মনে করে যে করবে রাখবে। এখন আপনি তো কোনোটাতে নাই। আপনি যদি আসলে অনির্বাচিত সরকার কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আপনি তো শুরুতেই কঠিন কোন সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি শুরুতেই গেছেন দাবি আদায়ের পক্ষে। 17 বছর নির্যাতিত, 17 বছরের 16 বছরের কাহিনী। হ্যাঁ, 16 বছর কোথায় ছিলেন, 16 বছর কি করেছেন? 16 বছরই কিছুই হয় না এই দেশে, শুধু উনারাই করবেন, উনারাই করছেন। 16 বছরে সব নির্যাতন হয়েছে, ওইগুলোর এখন দিচ্ছেন, রিমেডি দিচ্ছেন। তো এই মেন্টালিটি যদি থাকে, প্রত্যেকটা সরকারেরই তো হচ্ছে যে একটা ধাপ। এই সরকার যেগুলো করে যাচ্ছে মনে করেন, সেগুলোর দায়িত্ব পরবর্তীতে কে নেবে? নতুন সরকার। এবং এই সরকার যে ভালো ভালো কাজ করে যাচ্ছে, সেগুলোর সুফল কারা পাবে? তারাই পাবে। খারাপ কাজের ফলও পাবে। তো এখন গত সরকার যা করে গেছে সবই খারাপ। এই মেন্টালিটি নিয়ে যদি আপনি পারসেপশন নিয়ে জনগণকে যদি বিভ্রান্ত করেন, তো মানুষ তো আসলে এক চোখা হবে। এই ধরনের ঘটনা আপনাকে ফেস করতে হবে। যেহেতু উনি পদত্যাগ করবেন, সরকার চালাতে পারছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলেন, আলোচনার ফলাফলটা আসলে কি? মানে প্রেস উইং থেকে বলা হলো সব রাজনৈতিক দল তার প্রতি দ্ব্যর্থহীন ভাষায় সমর্থন দিয়েছে। নির্বাচনের ডেটটা কিন্তু এখনো পেলাম না আমরা। আমার কাছে মনে হয় আলোচনার ফলাফল শূন্য। এগুলো নাটক, আসলে এগুলো নাটক। এবং এই যে বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা করা হলো, প্রত্যেকটা দলই কিন্তু একটা কথাই বলেছে যে আপনার অপসারণ তো আমরা চাচ্ছি না, আপনার পদত্যাগও আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনটা দ্রুত করেন। এত কিছু হলো, কিন্তু তারা কোনো ডেটও ঘোষণা করলো না, রোডম্যাপও দিল না। তারা তাদের এজেন্ডা বাস্তবায়নে আছে। তাদের প্রথম এজেন্ডা হলো একটি বিশেষ দলকে মানে সাপোর্ট করা, প্যাট্রোনাইজ করা। দ্বিতীয় এজেন্ডা হলো তারা রাতারাতি আলাদিনের চেরাগ দিয়ে এনসিপিকে বিএনপি অথবা আওয়ামী লীগের সমকক্ষ বানিয়ে দিবে, তারপরে ইলেকশন হবে। এই যদি মেন্টালিটি থাকে, এই যদি পারসেপশন থাকে, তাহলে তো হবে না। আপনাকে বুঝতে হবে, আমি খুব স্পষ্টভাবে বলি যে
আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের লোকগুলো তো এদেশেই আছে। যারা দোষী তাদেরকে বিচার করেন, যা করেন, ঠিক আছে, কিন্তু যে কোনো লোক আওয়ামী লীগ সাপোর্ট করলেই তাকে মানে মেরে ফেলতে হবে বা বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে অথবা দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে, এমন তো হতে পারে না। আর এই লোকগুলো তো অপেক্ষাই থাকবে, যদি তারা মানে নিগৃহীত হয়, নির্যাতিত হয়, এটা তো অপেক্ষাই থাকবে যে সুযোগ পেলেই যেন এই সরকার বিব্রত হয় এবং ইলেকশন যেন না হয় ইত্যাদি ব্যাপারগুলোতে। মানে দেশকে অস্থিতিশীল রাখার জন্য যা যা করণীয় তারা সেটা করবে, সেই সুযোগটা এরাই দিচ্ছে। তো এখন আমি যেটা বলতে চাইছি খুব স্পষ্টভাবে যে এত পুরনো দুটো দল, বাংলাদেশে যত কথাই বলেন মেইন দল হলো এই দুটোই, এই দুটোকে উপেক্ষা করে আপনি এক দলকে খুব সাপোর্ট দিচ্ছেন যে তারা রাতারাতি তাদের মানে পপুলারিটি বাড়িয়ে একটা ভালো পজিশনে চলে যাবে, আর আরেকটা দলকে এদের সমকক্ষ করে নিতে চাচ্ছেন। এটা হতে পারে না, একেবারেই হতে পারে না। এখানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে বাঙালি এত বোকা না। আর এখন যেভাবে যাচ্ছে মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে। 17 বছর কথা বলেন, 9 মাসে তো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই আন্দোলন আর যানজটের ঠেলায়। সচিবালয় এবং আশেপাশে পররাষ্ট্র মন্ত্রণালয়, এখানে যে লোকগুলো অফিস করে যারা থাকে তাদের সবগুলোর কানের প্রবলেম হবে, কারণ সারাক্ষণ সকাল 8টা থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত এই দাবি দেওয়ার আন্দোলন চলছে। আগে হতো যে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে বলতো, এখন রাস্তা আটকে চেয়ার বিছিয়ে রীতিমতো সভা করতেছে এবং সেটা আপনি অ্যালাউ করছেন। এখন আপনি কি অ্যালাউ করছেন এবং সেটা ফিডব্যাক কী হবে, আউটকাম কী হবে, সেটা আপনাকে প্রস্তুত থাকতে হবে। বাউন্স ব্যাক কী হবে সেটা আপনাকে প্রস্তুত থাকতে হবে। কোনো ইনভেস্টমেন্ট নাই, একের পর এক বড় বড় ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, তাদের শ্রমিকরা লক্ষ লক্ষ শ্রমিক বেকার। বেক্সিমকো, নাসা, কেয়া, গাজী, কটা না বলবো বলেন। তাই এই যে আমি এদেরকে সাপোর্ট করছি না, কিন্তু আমার কথা হলো যে এই শ্রমিকরা যখন অন্যায়ের বিচার হোক, কিন্তু শ্রমিকদেরকে মাঠে মানে রাস্তায় শ্রমিকদেরকে নামিয়ে দিয়ে তাহলে কি হবে? তখন তো তারা তো উচ্ছৃঙ্খলা হবে, এই যে ছিনতাই রাহাজানি বাড়বে। তাই হচ্ছে। কাজী রওনক হোসেন এবং আনিস আলমগীর দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল ZSRM নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।